ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিংয়ের ফাইনাল এক্সাম আর মাত্র 2 দিন রয়েছে এবং আজকে রয়েছে তোমাদের জন্য এক্সাম স্পেশাল সিরিজের পার্ট 8। যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমাদের আমি রিকোয়েস্ট করব সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আজকের সিরিজেও তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, what term describes a condition characterized by an abnormally low number of circulating platelets in the blood? তাহলে ব্লাডের মধ্যে যদি প্লেটলেট কাউন্ট কমে যায় তখন সেটাকে কি বলা হয়? প্লেটলেটস কাউন্ট যদি কমে যায়, প্লেটলেটসকে আমরা থ্রম্বোসাইটস নামেও জানি এবং সেই কারণে প্লেটলেট কমে গেলে সেটাকে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলে থাকি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। এবং লিউকেমিয়া যেটা রয়েছে, লিউকেমিয়া হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যালিগনেন্সি অফ ডাব্লিউবিসি। তাহলে এটাকে আমরা বলছি ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি হচ্ছে কোন সেলের? এটা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলের ম্যালিগনেন্সি হচ্ছে। হিমোফিলিয়া বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, যেখানে ক্লটিং ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সি হলে সেটাকে আমরা হিমোফিলিয়া এ বলে থাকি এবং ক্লটিং ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সি হলে সেটাকে আমরা বলি হিমোফিলিয়া বি। আচ্ছা, আরেকটা রয়েছে সিকেল সেল অ্যানিমিয়া, যেখানে আরবিসি যেগুলো রয়েছে এখানে আরবিসি চেঞ্জ হয় এবং আরবিসিতে কীরকম চেঞ্জ হয়, আরবিসি যে সেলগুলো সেগুলো অ্যাকচুয়ালি এরকম সিকেল শেপের হয়ে যায় এবং এর ফলে কি হয়, এই কর্নারগুলো ব্রেকডাউন হয়। তো সেই জন্য সিকেল সেল নর্মাল যে আরবিসির যে লাইফ স্প্যান রয়েছে সেই লাইফ স্প্যানটা এখানটা অনেকটা কমে যাচ্ছে, সেই জন্য সিকেল সেল অ্যানিমিয়া হয়ে যায়। নেক্সট, হোয়াট ইজ দ্য ডায়াগনস্টিক গোল্ড স্ট্যান্ডার্ড ফর কনফার্মিং লিউকেমিয়া? লিউকেমিয়া আমরা বললাম যে ম্যালিগনেন্সি, এবং এই যে ম্যালিগনেন্সি সেটাকে বোঝার জন্য আমাদের কনফার্ম করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ব্লাড টেস্ট কী রয়েছে? তো অপশন রয়েছে ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, বোন ম্যারো বায়োপসি, বোন এক্স রে এবং বোন স্ক্যান। এবং যেহেতু এখানটায় ম্যালিগনেন্সি হয় অর্থাৎ সেলের চেঞ্জ হচ্ছে, সেই জন্য এখানটায় আমাদেরকে বায়োপসি করতে হয় যাতে আমরা বুঝতে পারি যে বোন ম্যারোতে কোনো চেঞ্জ হয়েছে কিনা। বোন ম্যারোর বায়োপসি করলে আমরা এখানটায় এটাকে ডায়াগনোজ করতে পারবো এবং এটার জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে বোন ম্যারো বায়োপসি। এক্স রে দিয়ে আমরা বোনের স্ট্রাকচার দেখি বা তার যেরকমভাবে একটা জিনিস তৈরি হচ্ছে সেগুলো দেখতে পাই, তাহলে এক্স রে বা বোন স্ক্যান এগুলো করে কিন্তু আমরা লিউকেমিয়াকে কনফার্ম করতে পারবো না। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি নার্সিং প্রায়োরিটি ফর আ পেশেন্ট উইথ এক্সটেন্সিভ ফুল থিকনেস বার্ন? ফুল থিকনেস বার্ন যদি পেশেন্টের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব বা আমার প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কী হবে? এখানে অপশন রয়েছে ম্যানেজিং পেন লেভেল, প্রিভেন্টিং ইনফেকশন রিস্ক, মেনটেনিং ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স এবং অ্যাড্রেসিং বডি ইমেজ কনসার্ন। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অ্যাড্রেসিং বডি ইমেজ কনসার্ন এটা আমার প্রায়োরিটির মধ্যে আসবে না, তাহলে এই অপশনটাকে আমি বাদ দিয়ে দিলাম। বাকি পেন লেভেল ম্যানেজমেন্টও তোমাকে করতে হবে, ইনফেকশন ম্যানেজমেন্টও করতে হবে এবং ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সও মেনটেন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা আমি প্রথমে করব। তাহলে দেখো, আমরা মোটামুটি একটা এবিসি প্রোটোকল ফলো করি। তাহলে এবিসি প্রোটোকল অনুযায়ী আমরা এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন এইভাবে বলি। তাহলে ফার্স্ট প্রায়োরিটি এখানটায় যেটা হবে সেটা হলো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করা। কারণ কি? কারণ যেহেতু স্কিনের বার্ন হয়ে যাচ্ছে, তাহলে স্কিন বার্ন হয়ে গেলে সেখানটায় একটা ফ্লুইড হাইপোভলিমিয়া হয়ে যায় এবং পেশেন্টের হাইপোভলিমিক শক হতে পারে। যেহেতু ফ্লুইড শিফট হচ্ছে সেক্ষেত্রে পেশেন্টের ইডিমা হয়ে যায় এবং পেশেন্টের হাইপোভলিমিক শক হওয়ার চান্স থাকে এবং সেই কারণে ফার্স্ট 24 আওয়ার্স ইজ ভেরি মাচ ভাইটাল এবং এই জায়গাতে আমাদের পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করে পেশেন্টদেরকে ফ্লুইড রিসাসিটেশন করতে হয়, যেখানে পার্কল্যান্ড ফর্মুলাতে আমরা টোটাল বডি সারফেস এরিয়া কতটা বার্ন হয়েছে সেটাকে ক্যালকুলেট করি এবং তার সঙ্গে আমরা পার্সেন্টেজ অফ যেটা তার বডি ওয়েট আছে সেটাকে গুণ করি এবং সেটাকে আমরা 4 দিয়ে কাউন্ট করি। এটা পার্কল্যান্ড ফর্মুলা এবং এখান থেকে যে অ্যামাউন্ট অফ ফ্লুইড আমরা পাবো, এখান থেকে যে অ্যামাউন্ট আমি পাবো সেটার টোটাল ফ্লুইড অ্যামাউন্ট আমাকে 24 আওয়ার্সের মধ্যে দিতে হয়, যার হাফ অ্যামাউন্ট আমরা দেবো ফার্স্ট 8 আওয়ার্সে এবং বাকি হাফ যে অ্যামাউন্ট থাকবে সেটা দেবো নেক্সট 16 আওয়ার্সে। এইভাবে আমাদের ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হয় এবং ফার্স্ট 24 আওয়ার্স ইজ মোস্ট ভাইটাল ফর আ বার্ন পেশেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে তোমাকে ইনফেকশন রিস্ক তো তোমাকে প্রিভেন্ট করতেই হবে, কারণ তা না হলে এটা প্রাইমারিতে যেরকম ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স রয়েছে সেরকম সেকেন্ডারিতে আমাদের ইনফেকশন রিস্ক থাকে বা পেন কন্ট্রোল যেটা সেটাও থাকে। তাহলে বি এবং এ যেটা রয়েছে অপশন সেগুলো হচ্ছে যে তার পরের প্রায়োরিটি। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হবে মেনটেনিং ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স।
During chest tube insertion, there is an absence of bubbles in water seal chamber. What is the nurse's priority action? তাহলে এখানে বলছে যে চেস্ট টিউব ম্যানেজমেন্ট হচ্ছে যেখানটায় আমরা কোনো বাবলস পাচ্ছি না, ওয়াটার সিল চেম্বারে কোনো বাবলস পাচ্ছি না, তাহলে আমি কি করব? স্কুইজ আর রিমুভ দ্য টিউব, check the tube for kinking or obstruction, inspect the site from insertion to tube, notify the physician immediately. তাহলে দেখো অ্যাবসেন্স অফ বাবলিং মানে কি, যখন লাং এক্সপ্যান্ড করছে এবং কোলাপস করছে তখন সেখানটায় একটা ওয়াটার সিল চেম্বার যেটা রয়েছে সেখানে বাবলিং হয় বা আপ ডাউন হতে থাকে, যে সিল চেম্বারে যে ওয়াটার রয়েছে সেই ওয়াটারটা আপ ডাউন হতে থাকে। এবারে যদি ওই জায়গাটা আপ ডাউন না হয় বা এরকম বাবলস যদি না হয় তাহলে আমরা কি বুঝবো, এটা এখানে জানতে চেয়েছি। তাহলে নর্মালি বাবল প্রেজেন্ট থাকে, তাহলে যদি ওই যে টিউবটা রয়েছে, যে টিউবের দিয়ে কানেক্ট করা রয়েছে ওয়াটার সিল চেম্বার এবং চেস্ট, তাহলে সেই জায়গাতে যদি কোনো কিঙ্কিং হয়ে থাকে বা কুচকে থাকে বা বন্ধ হয়ে থাকে বা মুড়ে যায়, তাহলে যেরকমভাবে আমাদের আইভি ফ্লুইড যায় না সেরকমভাবে এখানটাতেও কিন্তু আমি বাবলিং দেখতে পাবো না। তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি অ্যাকশন হবে যে আমি কোনো কিঙ্কিং বা অবস্ট্রাকশন হয়েছে কিনা সেটাকে চেক করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি রয়েছে, স্কুইজিং বা স্ট্রিপিং যেটা বলেছে, স্ট্রিপিং এখানটায় করা যায় না, এটা আমাদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে। আচ্ছা, আর একটা রয়েছে তোমার ফিজিশিয়ান ফিজিশিয়ানকে ইমিডিয়েটলি ইনফর্ম করার আগে আমাকে আগে দেখে নিতে হবে যে বেসিক যেটা সেই বেসিকটা ফুলফিল হয়েছে কিনা। বেসিক্স নিড ফুলফিল না করে আমরা নিশ্চয়ই ফিজিশিয়ানের কাছে ছুটে যাব না, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমত ওই কিঙ্কিং বা অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখে নিতে হবে। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট ফর ফ্লেইল চেস্ট। ফ্লেইল চেস্টের প্রাইমারি ট্রিটমেন্ট কি? তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ ফ্লেইল চেস্ট? ফ্লেইল চেস্ট হচ্ছে কি জিনিস, যদি আমার রিব কেজের ফ্র্যাকচার হয়, নর্মালি আমরা জানি আমাদের যে রিব কেজ রয়েছে সেই রিব কেজটার মধ্যে একটা নেগেটিভ প্রেশার থাকে, যেখানে দুটো লাংস রয়েছে এবং নিচে একটা ডায়াফ্রাম রয়েছে। এই যে ডায়াফ্রাম রয়েছে এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলগুলো রয়েছে, এরা আমাদের চেস্ট ক্যাভিটিতে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে রাখে। এবারে যখন এই রিব কেজের ফ্র্যাকচার হচ্ছে বা এই যে নেগেটিভ প্রেশার এটা কোনোভাবে রিলিজ হয়ে যাচ্ছে, তখন কি হয়, একটা চেস্ট মুভমেন্ট যেটা আমরা দেখতে পাই, ডিউরিং ইন্সপিরেশন চেস্ট আপ হচ্ছে, ডিউরিং এক্সপিরেশন চেস্ট ডাউন হচ্ছে, এই যে একটা মুভমেন্ট হয় সেই মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়। কীরকম হয়, অপোজিট হয়ে যায়। যে যখন আমরা ব্রিথ নিচ্ছি তখন চেস্ট ক্যাভিটি ওপর দিকে ওঠার কথা, এখানে দেখবো নিচের দিকে নামছে, এবং যখন আমরা এক্সহেল করছি তখন চেস্ট ক্যাভিটি নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখবো এটা উপরের দিকে আসছে। এবং এই পার্টিকুলার যে মুভমেন্ট অফ চেস্ট সেটাকে আমরা প্যারাডক্সিক্যাল চেস্ট মুভমেন্ট বলে থাকি। প্যারাডক্সিক্যাল চেস্ট মুভমেন্ট। তাহলে প্যারাডক্সিক্যাল চেস্ট মুভমেন্ট কোথায় দেখা যায়, সেটা হচ্ছে ফ্লেইল চেস্টের ক্ষেত্রে দেখা যায়। এবং এখানে জানতে চেয়েছে যে এর প্রাইমারি ট্রিটমেন্ট কি হবে। তো ফার্স্ট অফ অল অক্সিজেন থেরাপি রয়েছে, ইন্টারমিডিয়েন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন রয়েছে, ইন্টারনাল ফিক্সেশন অফ ফ্র্যাকচার পার্ট রয়েছে এবং পেন ম্যানেজমেন্ট উইথ অ্যানালজেসিক্স রয়েছে। তো পেন ম্যানেজমেন্ট আমার এখানে প্রায়োরিটি নয়, কারণ এখানটা আমার ব্রিদিং কম্প্রোমাইজ হয়েছে, তাই তো? তাহলে ব্রিদিং কম্প্রোমাইজ হয়েছে, আমরা নর্মালি এবিসি মেনটেন করি, এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। তাহলে এখানে অক্সিজেন থেরাপি একটা রয়েছে এবং আরেকটা প্রায়োরিটি রয়েছে যে ইন্টারমিডিয়েন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন এটা। তাহলে অক্সিজেন এবং এই পিপিভির মধ্যে আমরা কোনটা দেবো? তো যেখানে ফ্লেইল চেস্ট রয়েছে, যেহেতু প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট হচ্ছে, সেক্ষেত্রে এই চেস্ট ক্যাভিটির গ্যাস এক্সচেঞ্জটাকে মানে ঠিকঠাক রাখার জন্য বা সেটা যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয় তার জন্য আমাদেরকে আইপিপিভি দিতে হয়, অর্থাৎ এখানে আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশনটাকে প্রিফার করি। অক্সিজেন আমরা মোটামুটি দিয়ে ম্যানেজ করতে পারি, বাট এখানে যেহেতু প্রাইমারি ট্রিটমেন্ট বলেছে, তাহলে প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে আমার এই আইপিপিভিটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট হবে। অক্সিজেন আমরা দেবো যতক্ষণ না অবধি আইপিপিভি আমরা ম্যানেজ করতে পারছি ততক্ষণ অবধি আমরা অক্সিজেন দেবো। বাট অক্সিজেন আমার পেশেন্ট এমনিই নিতে পারছে, অক্সিজেন নিতে সে পারছে না এরকম ব্যাপারটা কিন্তু নয়। কিন্তু এখানটায় আমার সমস্যা হচ্ছে যে চেস্টের এই যে চেস্ট ক্যাভিটির যে নেগেটিভ প্রেশারটা চলে গেছে, বা এখানে যে তোমার চেস্ট ক্যাভিটির বা এই যে রিব কেজের যে ফ্র্যাকচারটা হয়েছে সেটার জন্য কিন্তু প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হচ্ছে। তো এইটা বেশিক্ষণ অবধি চলবে না যদি আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন না দিই, ঠিক আছে? তাহলে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন হচ্ছে যে আমার ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস, এবং সার্জারি এখানটা আমরা চাই না। পেন ম্যানেজমেন্ট অ্যানালজেসিক দিয়ে সেটাও আমার প্রাইমারি ট্রিটমেন্ট নয়, এটা জাস্ট একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। তাহলে এখানে ফার্স্ট প্রায়োরিটি হবে পিপিভি দেওয়া। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ পড স্পাইন?
পট স্পাইনের ক্যারেক্টারিস্টিক ফিচার কি হবে? তো প্রথমত জানতে হবে যে পট স্পাইন কি। পট স্পাইন হচ্ছে যে যেখানটা যেটাকে আমরা বলি টিবি স্পাইন, অর্থাৎ টিউবারকিউলোসিস যদি হয় স্পাইনে, যেরকম শুধুমাত্র লাংসেই টিবি হয় এরকম ব্যাপারটা নয়, আরও টিবি হতে পারে। তো পট স্পাইনের ক্ষেত্রে টিবি স্পাইন হয় অ্যাকচুয়ালি, তাহলে টিবি অফ দ্য স্পাইন ইজ কল পট স্পাইন ফার্স্ট। নেক্সট এখানে বলছে ক্যারেক্টারিস্টিক ফিচার কি হবে, এখানে অপশন রয়েছে স্পাইনাল পেন, স্কোলিওসিস, গিব্বাস ডিফর্মিটি এবং লর্ডোসিস। তাহলে স্কোলিওসিস এবং লর্ডোসিস আমরা অলরেডি পড়েছি। স্কোলিওসিস হচ্ছে যে যেখানে একটা ল্যাটারাল কার্ভেচার হয়, স্পাইনটা এস শেপের হয়ে যায়, তাই না? আর লর্ডোসিসের ক্ষেত্রে লাম্বার স্পাইন যেটা রয়েছে, লাম্বার স্পাইন নর্মালি এরকমভাবে হয়, লাম্বার স্পাইনটা এখানটা কী হবে সামনের দিকে, লাম্বার স্পাইনটা হচ্ছে এরকমভাবে চলে আসবে। তাহলে লাম্বার স্পাইন এরকম সামনের দিকে ইনওয়ার্ড কার্ভেচার যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষটা একটু মাথাটা উপরের দিকে তুলে হাঁটবে, যেটাকে আমরা লর্ডোসিস বলছি। তাহলে এটা এক্সেসিভ ইনওয়ার্ড কার্ভেচার অফ লাম্বার স্পাইন বা অ্যান্টেরিয়র কার্ভেচার অফ লাম্বার স্পাইন, এটা হলো। আচ্ছা, এবারে হচ্ছে যে স্পাইনাল পেন, যেটা স্পাইনাল পেনটা হচ্ছে একটা নন স্পেসিফিক সিমটম, টিবি স্পাইনের ক্ষেত্রে খুব একটা পেন আমরা পাই না। বাকি একটাই রয়ে গেল গিব্বাস ডিফর্মিটি, এবং এই গিব্বাস ডিফর্মিটিটা কি, এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার কাইফোসিস। আমাদের আরেকটা রয়েছে না কাইফোসিস, যেখানে মানুষ কুঁজো হয়ে হাঁটে, সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে কাইফোসিসে হচ্ছে আমরা কি বলি যে থোরাসিক স্পাইন যে রয়েছে, থোরাসিক স্পাইনটা হচ্ছে পোস্টেরিয়র কার্ভেচার হয়ে যায়, সেই জন্য মানুষটা সামনের দিকে ঝুঁকে হাঁটে। তাহলে এটাকে কাইফোসিস বলা হয়। গিব্বাস ডিফর্মিটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার কাইফোসিস, যেটা এই পট স্পাইনের জন্য দেখা যায়। তাহলে এখানে অ্যান্সার অপশন সি। নেক্সট রয়েছে হুইচ টাইপ অফ পয়জনিং ইজ ক্যারেক্টারাইজড বাই সিমটমস সাচ এস অ্যানিমিয়া, ব্লু লাইন অন গামস বা বাটনস লাইন অ্যান্ড অ্যাবডোমিনাল পেন। তাহলে এই তিনটে সিমটম আমরা কোন পয়জনিংয়ের ক্ষেত্রে দেখতে পাবো? এখানে অপশানে রয়েছে লেড, মার্কারি, আর্সেনিক আর কপার। তাহলে এই বাটনস লাইন যেটা রয়েছে, এটা হচ্ছে লেড পয়জনিংয়ের ক্ষেত্রে একটা অ্যালার্ট বা হলমার্ক সাইন আমরা বলতে পারি। তাহলে এটা লেড পয়জনিংয়ের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এবং লেড পয়জনিংকে আমরা প্লাম্বিজমও বলতে পারি, প্লাম্বিজম। বেশ, আচ্ছা, মার্কারি যেটা রয়েছে, মার্কারির পয়জনিং হলে সেখানে ট্রেমার হয়। আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে ওই নেল বা এগুলোতে রয়েছে যেগুলো, সেখানে মিজ লাইন দেখা যায়, হাইপার কেরাটোসিস হয়। আর কপারের সাথে যেটা অ্যাসোসিয়েটেড রয়েছে সেটা হচ্ছে উইলসন ডিজিজ। এখানটায় উইলসন ডিজিজ রয়েছে, এটা তোমরা জানো, উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ যেখানে কেজার ফেশার রিং দেখা যায়, চোখের মধ্যে একটা কপার ডিপোজিশন হয়, যে জন্য কেজার ফেশার রিং দেখা যায়। স্পেলিং হচ্ছে KEYSER, কেজার, ফ্লেজার, FLEISHSCHER, ফ্রেশার রিং। উইলসন ডিজিজের ক্ষেত্রে কেজার ফ্লেশার রিং দেখা যায়, এবং এটা কপারের জন্য হয়, বা কপার পয়জনিং বা কপার এক্সেসিভ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, দ্য ক্লাসিক ট্রায়াড অফ অ্যাপেন্ডিসাইটিস ইনক্লুড। অ্যাপেন্ডিসাইটিসের যে ক্লাসিক ট্রায়াড রয়েছে বা কী কী সিমটমস আমরা অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দেখতে পাই? অপশন রয়েছে অ্যাবডোমিনাল পেন, ফিভার অ্যান্ড ভমিটিং, abdominal pain, fever and jaundice, abdominal pain, nausea and jaundice, abdominal pain, fever and diarrhea। তাহলে কোনটা দেখা যাবে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে? আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেন, ফিভার এবং ভমিটিং দেখা যায়, এবং এটাকে আমরা মার্ফি ট্রায়াড, ট্রায়াড বলে থাকি। এবং এটা হচ্ছে ক্লাসিক যে সাইন আমরা বলি, ক্লাসিক ট্রায়াড অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। বেশ, আর বাকি হচ্ছে যে এই যে অ্যাবডোমিনাল পেন, ফিভার, জন্ডিসটা আমরা মেনলি কোথায় দেখতে পাবো? যেখানে গলস্টোন হবে বা কোলেনজাইটিস হবে, সেই জায়গাতে দেখতে পাবো। আর ডায়রিয়া তো তোমার গ্যাস্ট্রোএন্টারাইটিস যদি হয় সেক্ষেত্রে আমরা ডায়রিয়া পাই। বেশ, এবারে দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, এটা আবগাস করে কোশ্চেন। নিউবর্ন বেবি যেখানে বডি কালার রয়েছে পিঙ্ক বডি কালারের জন্য আমরা 2 নাম্বার দিই। রেসপিরেটরি এফোর্ট, ইরেগুলার ব্রিদিংয়ের জন্য আমরা দেবো এখানে 1। মাসেল টোন, এক্সট্রিমিটিস ফ্লেক্স রয়েছে, তাহলে এক্সট্রিমিটি যদি ফ্লেক্স হয়, তাহলে এক্সট্রিমিটি ফ্লেক্স হলে সেখানে আমরা কত দেবো? নর্মালি যেটা টোটাল ফ্লেকশন থাকে সেখানে আমরা 2 দিই, তাহলে এখানটায় যেহেতু এক্সট্রিমিটিসটা শুধুমাত্র ফ্লেক্স রয়েছে, তাহলে এই জন্য এখানটা আমরা একে 1 দেবো। রিফ্লেক্স রেসপন্সে অ্যাক্টিভ ক্রাই রয়েছে, অ্যাক্টিভ ক্রাইয়ের জন্য রয়েছে 2 নাম্বার। হার্ট রেট 124 রয়েছে, যেখানে মোর দ্যান 100 হলেই আমরা
2 দিয়ে দিই, তাহলে এখানেও আমরা 2 দেবো এবং এইবারে আমাকে টোটাল করতে হবে কত স্কোর। তাহলে দেখো 6 আর 2 8 হচ্ছে, তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অপশন 8, সরি অ্যান্সার হচ্ছে 8। তাহলে আবগাস স্কোরিংয়ের ক্ষেত্রে আমরা 5টা জিনিস দেখে থাকি। এ ফর রয়েছে অ্যাপিয়ারেন্স, পি ফর রয়েছে পালস রেট বা হার্ট রেট, জি ফর রয়েছে গ্রিমেজ বা রিফ্লেক্স ইরিটেবিলিটি দেখা হয় যে অ্যাক্টিভ ক্রাই রয়েছে বা নেই সেটা দেখা হয়, এ ফর রয়েছে আর একটা অ্যাক্টিভিটি বা মাসেল টোন, এবং আর ফর রয়েছে রেসপিরেশন, রেসপিরেশনে রেগুলার ব্রিদিং হচ্ছে, রেগুলার অ্যাক্টিভ হচ্ছে নাকি একটা ইরেগুলার ব্রিদিং হচ্ছে সেইটা এখানে দেখি। তাহলে এই 5টা মিলিয়ে আবগার স্কোর হয়, যেটা আমাদের ভার্জিনিয়া আবগার দিয়েছিলেন, এবং এটা টোটাল স্কোর থাকে 10 এবং 7 পর্যন্ত হচ্ছে, 7 থেকে 10 হচ্ছে নর্মাল, 4 থেকে 6 হচ্ছে তোমার কম্প্রোমাইজড, আর তার থেকে নিচে হলে সিভিয়ারলি ডিপ্রেসড বেবি আমরা বলি। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল স্কোর এখানে 8 হয়েছে, তার মানে এক্ষেত্রে বেবিকে আমি নর্মাল রুটিন কেয়ারে নিয়ে যেতে পারবো। আর এই আবগাস স্কোরিং হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড, এবং এটা 1 মিনিট এবং 5 মিনিটে আমরা আফটার বার্থ চেক করে থাকি। নেক্সট, হোয়াট রিফ্লেক্স রেসপন্স ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান ইনফ্যান্টস রিয়েকশন টু আ সাডেন লস অফ সাপোর্ট অ্যাজ ইফ দে আর ফলিং। তাহলে এখানে বলছে যে একটা রিফ্লেক্সের কথা জানতে চাইছে, যেখানে বলছে যে বাচ্চা যদি হঠাৎ করে পড়ে যাচ্ছে এরকম ফিল করে, তাহলে যে রিফ্লেক্সটা হয় সেটা কোনটা। অপশন রয়েছে স্টার্টল রিফ্লেক্স, গ্ল্যাবেলার রিফ্লেক্স, মোরো রিফ্লেক্স এবং টনিক নেক রিফ্লেক্স। তাহলে টনিক নেক রিফ্লেক্স তো এখানে হবে না, এখানে দুটো অপশন রয়েছে, একটা স্টার্টল রিফ্লেক্স এবং আরেকটা হচ্ছে মোরো রিফ্লেক্স। এই দুটোতেই বাচ্চা ছিটকে ওঠে এরকমভাবে আমরা ভাবতে পারি। তাহলে স্টার্টেল রিফ্লেক্স যেটা রয়েছে, এখানেও বাচ্চা স্টার্টেল হয় বা হঠাৎ করেই হকচকিয়ে ওঠা যেটাকে বলি সেটা, কিন্তু এটা কেন হবে, এটা হবে লাউড নয়েজ, এটা হবে লাউড নয়েজের জন্য। এবং মোরো রিফ্লেক্স যেটা রয়েছে, এটা হবে যে হঠাৎ করে যদি ফল হয় বা হঠাৎ করে যদি ব্যালেন্স চলে যায়, তাহলে প্রথমে হচ্ছে একটা অ্যাবডাকশন হবে, অর্থাৎ হাত পাগুলো দূরের দিকে চলে যাবে, এবং তারপরে সেটার অ্যাডাকশন হবে, অর্থাৎ সামনের দিকে আসবে। তাহলে সাডেন অ্যাবডাকশন, তারপরে অ্যাডাকশন ফলোড বাই অ্যাডাকশন, এটা আমরা মোরো রিফ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাই, এবং এটা 4 মাস অবধি বাচ্চাদের মধ্যে আমরা পাবো, তারপরে এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। Retrolental fibroplasia in neonates is associated with which of the following condition? Retrolental fibroplasia এটা আমরা কোন কন্ডিশনের মধ্যে দেখতে পাবো। তাহলে দেখো এখানে অপশনে রয়েছে হাইপক্সিয়া, হাইপোক্যাপনিয়া, হাইপক্সেমিয়া এবং হাইপারোঅক্সেমিয়া। তাহলে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমত হাইপক্সিয়া, হাইপক্সিয়া মানে কি, যেখানে অক্সিজেন কম পাচ্ছে, আর রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া মানে যেখানে বেশি অক্সিজেন পায়, তাই তো। আচ্ছা, হাইপোক্যাপনিয়া মানে যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বেশি আছে, তাহলে হাইপোক্যাপনিয়া মানে সেক্ষেত্রে ডিক্রিজ লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটাও এখানে হবে না। হাইপক্সেমিয়া মানে যেখানে ব্লাডের মধ্যে বা টিস্যুর মধ্যে যে অক্সিজেন কমে যায় সেটাকে হাইপক্সেমিয়া বলি। আর হাইপারোঅক্সেমিয়া মানে হচ্ছে যেখানে এক্সেসিভ অক্সিজেন হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, যেখানে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি দেখা যায় এক্সেসিভ অক্সিজেন দেওয়ার জন্য, এবং এটা কোথায় দেখবো, প্রিম্যাচিউর ইনফেন্টদের ক্ষেত্রে দেখা যায়, এবং এর ফলে কি হয়, রেটিনাল যে ব্লাড ভেসেলসগুলো সেগুলোর অ্যাবনর্মাল গ্রোথ হয়, যেটাকে আমরা রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া বলে থাকি। তাহলে এখানটায় হচ্ছে হাইপারঅক্সেমিয়ার জন্য রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া আমরা পাবো। নেক্সট রয়েছে হোয়াট টার্ম ডেসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস অ্যান্ড দ্য লং অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস। ফিটাসের লং অ্যাক্সিস এবং ইউটেরাসের লং অ্যাক্সিস, এরকমভাবে যদি ইউটেরাস হয় তার লং অ্যাক্সিস এরকমভাবে রয়েছে নাকি এরমভাবে রয়েছে না এরমভাবে রয়েছে, এটা দেখে আমরা কি বুঝি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা লাই বলি। এটা যেমন রয়েছে লংগিচুডিনাল লাই লম্বা দিকে, এভাবে যদি থাকে তাহলে সেটা অবলিক লাই হবে, আর এরম যদি থাকে তাহলে সেটা হবে ট্রান্সভার্স লাই। 3 রকমভাবে লাই হয়। আর অ্যাটিটিউডটা কোনটা, অ্যাটিটিউড হচ্ছে ফ্লেক্স অ্যাটিটিউড নাকি এক্সটেন্ডেড অ্যাটিটিউড, বাচ্চার যে হাত পাগুলো রয়েছে সেগুলো তার বডির অ্যাসপেক্টে ফ্লেক্স রয়েছে নাকি এক্সটেন্ডেড রয়েছে। নর্মালি ফ্লেক্স অ্যাটিটিউডেই বাচ্চা থাকে। প্রেজেন্টেশন মানে হচ্ছে কোন পার্টটা পেলভিসে ফার্স্ট প্রেজেন্ট করছে, সেটা হেড রয়েছে নাকি বাটাক্স রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আর পজিশন কোনটা, পজিশন মানে হচ্ছে প্রেজেন্টিং পার্টটা ম্যাটার্নাল পেলভিসের সাথে কীরকমভাবে রয়েছে, সেই যে আমরা কোয়াড্রেন্ট ভাগ করে থাকি না, এরকমভাবে কোয়াড্রেন্টগুলো থাকে, তো সেই কোয়াড্রেন্টের বেসিসে কোন কোয়াড্রেন্টে রয়েছে সেটা আর ও এল ও এইভাবে যেগুলো দেখা হয় সেটা হচ্ছে পজিশন।
হোয়াট ইজ দ্য পারপাস অফ বিশপ স্কোর? বিশপ স্কোরের পারপাস কি? বিশপ স্কোর কেন দেখা হয় জানতে চাইছি, তাই না? তাহলে অ্যাসেস ফিটাল ওয়েলবিং রয়েছে, প্রেডিক্ট সাকসেস অফ লেবার ইন্ডাকশন রয়েছে, ইভালুয়েট ম্যাটার্নাল হেলথ ডিউরিং লেবার আর ডিটারমাইন ফিটাল পজিশন। তাহলে বিশপ স্কোর আমরা কেন করব? এই যে ধরো একটা ইন্ডাকশন অফ লেবার করব, অক্সিটোসিন দেবো, সেখানে সার্ভিস কি আদৌ রেডি রয়েছে সেটা দেখার জন্য বিশপ স্কোর দেখা হয়। এবং সেখানে 5টা কম্পোনেন্ট থাকে, সার্ভাইকাল ডাইলেশন, সার্ভাইকাল ইফেসমেন্ট, স্টেশন থাকে, কনসিস্টেন্সি থাকে এবং পজিশন থাকে। এই 5টা জিনিস দিয়ে সার্ভাইকাল রেডিনেস দেখা হয়, যেটাকে বিশপ স্কোর বলা হয়। তাহলে প্রেডিক্ট সাকসেস অফ লেবার ইন্ডাকশন, এটাই হচ্ছে আমার বিশপ স্কোরের পারপাস। হোয়াট ডাজ পি ওয়েভ রিপ্রেজেন্ট অন অ্যান ইলেকট্রোকার্ডিওগ্রাম? ইসিজিতে যে পি ওয়েভ দেখা যায় সেটাকে আমরা কি বলবো? তাহলে নর্মালি যখন ইসিজি হয় তাহলে এটা হচ্ছে একটা পি ওয়েভ, তারপরে হয় এরকম কিউ আর এস এবং তারপরে একটা টি ওয়েভ, এরমভাবে। তাহলে এটা হচ্ছে পি, এটা হলো কিউ, এটা আর, এটা এস এবং এটা টি, এরমভাবে পি কিউ আর এস টি ওয়েভ হয়। এবং ফার্স্ট যেটা রয়েছে পি ওয়েভ, পি ওয়েভ হচ্ছে আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, যেটা 0.1 সেকেন্ড, এটা আর্টেরিয়াল ডিপোলারাইজেশন। তারপরে রয়েছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, যেটা হচ্ছে কিউআরএক্স কমপ্লেক্স যেটাকে বলি, এবং এটা 0.3 সেকেন্ড। এবং তারপরে রয়েছে কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টল, যেখানে হয় সেটা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, যেটাকে আমরা টি ওয়েভ দিয়ে দেখতে পাই, এবং এটা হচ্ছে 0.4 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে 3টে জিনিস। তাহলে পি ওয়েভের জন্য আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্সে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর টি ওয়েভের ক্ষেত্রে হয় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। পি ওয়েভের জন্য 0.1 সেকেন্ড, কিউআরএস এর জন্য রয়েছে 0.3 সেকেন্ড এবং টি ওয়েভের জন্য রয়েছে 0.4 সেকেন্ড। টোটাল যে কার্ডিয়াক সাইকেল, যেটাকে 0.8 সেকেন্ড ধরা হয়, সেটা টোটালটাই এই পি কিউআরএস টি এর মধ্যে চলে আসে। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট পজিশন ক্যান হেল্প কাম আ বেবি এক্সপিরিয়েন্সিং সাইনোটিক স্পেল? সাইনোটিক স্পেল যদি হয় বাচ্চা, তাহলে সেক্ষেত্রে আমরা বেবিকে কি পজিশন দেব, তাই তো? তাহলে প্রথমত এই যে সাইনোটিক স্পেল, এটা কেন হবে, এটাকে আমরা কি নামে চিনি বা জানি? সাইনোটিক স্পেল হচ্ছে যেটাকে আমরা টেট স্পেল বলে থাকি বা হাইপক্সিক অ্যানক্সিক স্পেল বলে থাকি, যেটা টেট্রালজি অফ ফ্যালটের ক্ষেত্রে দেখা যায়, টিওএফ। টিওএফ এর ক্ষেত্রে আমরা এই সাইনোটিক স্পেল দেখতে পাই। তাহলে টিওএফ এ এই যে এই রাইট টু লেফট শান্ট, এটার জন্য হচ্ছে বেবি ব্লু হতে থাকে, এবং এই রাইট টু লেফট শান্টকে প্রিভেন্ট করার জন্য বা সেটাকে কমানোর জন্য, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্টটাকে বাড়ানোর জন্য আমরা বাচ্চাকে নি চেস্ট পজিশন দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ইনফ্যান্ট এবং চাইল্ড এরকম দুরকম থাকে। তো নি চেস্ট পজিশন হচ্ছে যে ইনফ্যান্টের জন্য থাকে, আরেকটা পজিশন রয়েছে যেটাকে স্কোয়াটিং পজিশন, স্কোয়াটিং পজিশন। এই স্কোয়াটিং পজিশনটা দেওয়া হচ্ছে কার জন্য? এটা একটু যেটা বড় বেবি হয়ে যাচ্ছে, যে নিজে থেকে স্কোয়াট করতে পারবে, তার জন্য স্কোয়াটিং পজিশন। আর একদম ছোট বাচ্চা যারা স্কোয়াটিং করতে পারবে না, তাদের জন্য আমরা কোলে নিয়ে হাঁটুটাকে বুকের কাছে চেপে ধরি। এতে কি হয়, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্টটা বেড়ে যায় এবং তার জন্য রাইট টু লেফট শান্ট দেখা যায়, রাইট টু লেফট শান্টটা আস্তে আস্তে কমতে থাকে। এর ফলে পালমোনারি সার্কুলেশনে ব্লাড আসবে এবং এই যেটা সাইনোটিক স্পেল হচ্ছিল বা অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছিল, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। A patient's arterial blood gas EBG analysis shows pH 7.55, PCO2 35 আর ACO3 33. What is the acid base disorder? তাহলে 7.55 যেটা রয়েছে, এটা নর্মাল রেঞ্জের থেকে অনেক বেশি রয়েছে। নর্মাল রেঞ্জ 7.35 থেকে 7.45। PCO2 রয়েছে 35, এটা নর্মাল রেঞ্জে রয়েছে, এটা ইকুয়াল দিলাম আমি। PCO2 এর নর্মাল রেঞ্জ রয়েছে 35 থেকে 45। আর ACO3 যেটা রয়েছে 33, এটা রয়েছে অনেকটা বেশি রেঞ্জে। তাহলে এখানে রেঞ্জ থাকে 22 থেকে 26 বা 28, কোনো বইতেও রয়েছে। তাহলে ACO3 রয়েছে 33 আর PH রয়েছে 7.55, দুটোই কিন্তু ইনক্রিজ হচ্ছে। আর PCO2 রয়েছে PCO2 রয়েছে নর্মাল লেভেলেই রয়েছে। তাহলে আমরা দেখি যে দুরকমভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। একটা রয়েছে রোম ফর্মুলা, ROME, এটা হচ্ছে কঠিন ফর্মুলা। আর সহজ ফর্মুলা হচ্ছে যেটা নর্মাল ফিক্স রয়েছে সেটাকে বাদ দিয়ে দিই, যেটা চেঞ্জ হয় সেরকমভাবে আমরা হিসেব করি। তাহলে যদি ACO3 এর ভ্যালু চেঞ্জ হয়, ডিরেঞ্জ থাকে, তাহলে সেটা মেটাবলিক। আর যদি কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু ডিরেঞ্জ থাকে, তাহলে সেটা রেসপিরেটরি। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু নর্মাল রয়েছে, যেহেতু মেটাবলিকের ভ্যালু চেঞ্জ হয়েছে বা ACO3 এর ভ্যালু ডিরেঞ্জড হয়েছে, তাহলে এটা মেটাবলিক চেঞ্জ। এবং যেহেতু PH 7.45 এর থেকে বেশি রয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যালকালোসিস। তাহলে এটা হচ্ছে আমার মেটাবলিক অ্যালকালোসিস, এটা আমার অ্যান্সার। এবারে দেখো এই ROME ফর্মুলাটা কীরকমভাবে হবে, রেসপিরেটরি অপোজিট,
মেটাবলিক ইকুয়াল। তাহলে দেখো এই যে আমি দুটো অ্যারো দিয়েছি, এই দুটো অ্যারো ইকুয়াল দিকে আছে। মেটাবলিকের ক্ষেত্রে আমরা সবসময় এরকমভাবে ইকুয়াল সাইডেই চেঞ্জ দেখতে পাবো, ঠিক আছে। তাহলে মেটাবলিকের ক্ষেত্রে আমি যে অ্যারোগুলো ড্র করব সেগুলো একই দিকে থাকবে। রেসপিরেটরির ক্ষেত্রে কি হয়, এগুলো সব অপোজিট দিকে থাকে, অর্থাৎ রেসপিরেটরি কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু যদি কমে তাহলে পিএইচ বেড়ে যাবে, আর পিএইচ যদি কমে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু বেড়ে যাবে। এরকমভাবে অপোজিট ডিরেকশনে চেঞ্জ হবে রেসপিরেটরির প্রবলেমের সময়। তাহলে রেসপিরেটরি অপোজিট, মেটাবলিক ইকুয়াল, এইভাবেও আমরা এই কোশ্চেনটার সলিউশন করতে পারি। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। নেক্সট দেখো, ইন ফিটাল সার্কুলেশন হোয়ার ইজ ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রেজেন্ট। ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় প্রেজেন্ট থাকে? তাহলে নর্মালি আমাদের আর্টারিগুলো অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এবং যেগুলো ভেন রয়েছে সেগুলো CO2 বা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে এটা অপোজিট হয়। তাহলে এখানে আম্বিলিক্যাল আর্টারি যেটা থাকবে এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে না, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, ঠিক আছে। বেশ, এরপর দেখো, হোয়াট ইজ নট আ ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং ক্লায়েন্টস ফর ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসারশন। কোনটা ক্রাইটেরিয়া নয় বলেছে আইইউডি ইনসারশনের জন্য? অপশন রয়েছে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, নো হিস্ট্রি অফ পেলভিক ইনফেকশন অর ডিজিজ, নো মেজর মেডিকেল ডিজিজ, আর হিস্ট্রি অফ একটোপিক প্রেগনেন্সি। তাহলে যখন আমরা আইইউডি দিচ্ছি তখন দেখি যে মেনস্ট্রুয়াল সাইকেল নর্মাল হওয়া প্রয়োজন, পেলভিক ইনফেকশন বা কোনো ডিজিজ থাকা প্রয়োজন মানে থাকবে না, এবং কোনো মেডিকেল ডিজিজও থাকবে না। যদি হয় তবেই আমরা তাকে আইইউডি দেবো, কিন্তু একটোপিক প্রেগনেন্সির হিস্ট্রি থাকলে তাকে আমরা আইইউডি ইনসারশন করি না। তাহলে এখানে অ্যান্সার হবে হিস্ট্রি অফ একটোপিক প্রেগনেন্সি, কারণ এখানে একটা নট রয়েছে। কোশ্চেন পরীক্ষাতে পড়ার সময় অবশ্যই এই নট এবং এক্সেপ্টগুলোকে খুব ভালো করে নোট করবে। এক্সামের সময় তোমাদের টেনশন কাজ করবে এবং সেই টেনশনে কিন্তু এগুলো একদমই অমিট হয়ে যায়। তাহলে পুরো কোশ্চেনকে দুবার ভালো করে পড়বে এবং প্রত্যেকটা অপশনকে পড়বে, কোশ্চেন ভালো করে বুঝবে, তারপরে অ্যান্সার ডিসাইড করবে। এবং ওএমআর শিটে লেখার সময় অবশ্যই কোশ্চেনের নাম্বার দেখবে, ওএমআর শিটের যেখানে ফিল আপ করছো সেখানে নাম্বার দেখবে এবং তারপরে সেটা পুট করবে। আদারওয়াইজ 15 দাগের কোশ্চেন 16 ঘাড়ে পড়ে যেতে পারে। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু পরীক্ষার হলে তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুব নোট করে পরীক্ষা দিও। নেক্সট দেখো, Charcot's triad consists of 3 classic symptoms of ascending cholangitis. Which of the following is not part of Charcot's triad? এটা একটা নতুন জিনিস। তাহলে এই Charcot's triad যেটা আমি বলছি, এখানটায় 3টে ক্লাসিক সিমটম পাওয়া যায় এবং এটা এই Charcot's triad আমরা কোথায় পাবো? কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে পাবো। এবং এখানে বলছে এই Charcot's triad এর পার্ট 9 কোনটা। তো এটা Charcot's triad কি হয়, এখানে 3টে জিনিস থাকে, ফিভার থাকে, রাইট আপার কোয়াড্রেন্টে পেন থাকে এবং জন্ডিস থাকে। তাহলে এখানে ফিভার, পেন আর জন্ডিস এই 3টে রয়েছে, রাইট আপার কোয়াড্রেন্ট। আর কি ও রাইট আপার কোয়াড্রেন্টে পেন থাকে, এটা থাকবে, ফিভার থাকবে এবং জন্ডিস থাকবে, এবং এগুলো মিলিয়ে হচ্ছে Charcot's triad। এবার এটার সাথে যদি অল্টার মেন্টাল স্টেটাস এবং তার সাথে হাইপোটেনশন প্লাস হাইপোটেনশন অর শক, হাইপোটেনশন অর শক, এই দুটো যদি অ্যাড হয়ে যায় তখন এটাকে কি বলবো? রেনল্ডস পেন্টার্ড, কারণ 5টা জিনিস হয়ে গেল। বেশ, তাহলে কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে বা অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে আমরা এই Charcot's triad দেখতে পাই, যেখানে ফিভার, রাইট ইলিয়া কোয়াড্রেন্টে পেন এবং জন্ডিস পাওয়া যায়। এবং এই 3টের সাথে যদি অল্টার মেন্টাল স্টেটাস থাকে এবং হাইপোটেনশন বা শক অ্যাড হয় তখন সেটাকে আমরা রেনল্ডস পেন্টার্ড বলবো। এবং এগুলো সমস্তই হচ্ছে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে আমরা পাবো। তাহলে এখানে অ্যান্সার অপশন ডি হলো। A patient is admitted in the hospital and complain of one-sided burn including whole hand burn, chest and abdomen. The percentage of burn will be. আচ্ছা, তাহলে হোল হ্যান্ডে বার্ন হয়েছে, হোল হ্যান্ডের জন্য আমাদের পার্সেন্টেজ রয়েছে 9। চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন বলেছে, তাহলে শুধুমাত্র অ্যান্টেরিয়র ট্রাঙ্ক, পোস্টেরিয়র ট্রাঙ্ক নয়, তাহলে এখানটায় রয়েছে আমার 18%। তাহলে 18 + 9 মিলিয়ে এটার অ্যান্সার হচ্ছে 27%। আচ্ছা, যদি আমি হেড বলি, হেডের জন্য রয়েছে 9। এরকমভাবে একটা ছবি, বিকট দেখতে একটা মানুষের ছবি যদি আমি আঁকি তাহলে এরকমভাবে হয়, এরকমভাবে থাকে। তো এখানে দেখো এই হেডের জন্য আমরা বলছি 9%, এটাও 9, এটাও 9, এটা 18 প্লাস হচ্ছে ব্যাক সাইডেও 18। তাহলে দেখো এখানে 18 হয়েছে, 3টে 18 হয়েছে, এই একটা 4 নম্বর 18, এই একটা 5 নম্বর 18, তাহলে 18 × 5 = 90 হলো, আর একটা 9 হয়েছে, তাহলে 99। এবং জেনিটাল এরিয়ার জন্য 1%, এটার জন্য রয়েছে 1%। তাহলে এই হচ্ছে টোটাল
100% এবং এটা হলো রুল অফ 9 এবং রুল অফ 9 ইউজ করে আমরা অ্যাডাল্ট পার্সন বা চাইল্ড যাদের বয়স হচ্ছে 12-এর বেশি তাদের আমরা ক্যালকুলেট 10-এর বেশি হলেই আমরা এই রুল অফ 9 দিয়ে বার্নের ক্যালকুলেশন করে থাকি। A garlic-like taste is a characteristic symptom of poisoning with which of the following substances? আচ্ছা, এখানে বলছে যে একটা গার্লিক লাইক টেস্ট পাবো, এটা কোন পয়জনিং এর ক্ষেত্রে আমরা পাবো। এখানে অপশানে রয়েছে অর্গানোফসফরাস, সায়ানাইড, আর্সেনিক এবং কার্বলিক অ্যাসিড। তাহলে দেখো এখানে পয়জনিং বলেছে, তাহলে পয়জনিং এর জন্য এখানটায় যে অর্গানোফসফরাস রয়েছে, সায়ানাইড রয়েছে, আর্সেনিক, সায়ানাইড তো পয়জনিং এর সাথে সাথেই ডেথ হয়ে যায় আমরা শুনেছি, তাই না? তাহলে সায়ানাইড পয়জনিং এর জন্য আর কোনো টেস্ট আর পাওয়ার দরকার নেই, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো কি হবে, এখানটায় নর্মালি হচ্ছে যে এই যে আর্সেনিক পয়জনিং রয়েছে, আর্সেনিক পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা একটা গার্লিক লাইক টেস্ট পেয়ে থাকি, ঠিক আছে? তো এটা একটা গার্লিক লাইক টেস্ট বা ব্রিদের মধ্যে গার্লিকের একটা সেন্ট এরকমভাবে পাই, এটা আর্সেনিক পয়জনিংয়ের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, সায়ানাইডের যে টেস্ট সেটা অনেকটা ওই বিটার টাইপের হয়। আচ্ছা, কার্বলিক অ্যাসিড তো একদমই অ্যাসিড মেটেরিয়াল, তো ওটা একটা ডিসইনফেক্টেন্ট যেরকম গন্ধ হয় সেরকম টাইপের গন্ধ হয়ে থাকে। আর অর্গানোফসফরাসে হবে না, ঠিক আছে? তাহলে এটা গার্লিক লাইক টেস্ট বা ওডর যেটা বলেছে এটা মেনলি আর্সেনিকের ক্ষেত্রে আমরা পাবো। ইন হুইচ পার্ট অফ দ্য নেফ্রন ডাজ ম্যাক্সিমাম ওয়াটার রিঅ্যাবজর্পশন অকার? কোন পার্টে ম্যাক্সিমাম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়? এখানে পার্ট রয়েছে পিসিটি, ডিসিটি, লুপ অফ হেনলি এবং কালেক্টিং ডাক্ট। তাহলে দেখো নর্মালি যে 65% ওয়াটার প্লাস সোডিয়াম, H2O প্লাস সোডিয়াম, এটা কোথায় হবে? পিসিটিতে হবে, ঠিক আছে? তাহলে 65% ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন যেটা হয় সেটা পিসিটিতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যেই হয়। বাকি ডিসিটি এবং কালেক্টিং ডাক্ট এখানে খুবই হালকা ফাইন টিউনড, মানে একদম এই 5%, 10% এরকম টাইপের রিঅ্যাবজর্পশন হয়। এবং এই জায়গাটায় এই দুটো মিলিয়ে মেনলি না, এই দুটো নয়, একটা হচ্ছে ডিসিটি এবং একটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, এই দুটো পরপর থাকে, লুপ অফ হেনলি তো মাঝে রয়েছে। তো ডিসিটি এবং কালেক্টিং ডাক্ট এই দুটো পার্টের মধ্যে মেনলি অ্যালডোস্টেরন, এডিএইচ প্লাস অ্যালডোস্টেরন, এই দুটো হরমোনের ভূমিকা দেখা যায়, ঠিক আছে? আর লুপ অফ হেনলি যেটা সেটা মেনলি কনসেন্ট্রেশনটা ঠিক করে, তো এই জায়গাটায় খুব একটা বেশি রিঅ্যাবজর্পশন হয় না। তাহলে মেন যে রিঅ্যাবজর্পশন সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হচ্ছে পিসিটিতে। আর স্ট্রাকচার যদি বলো তাহলে এই যে গ্লোমেরুলাস থেকে শুরু হয়, প্রথমটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপরে আসছে লুপ অফ হেনলি, এরকম ইউ শেপের লুপ অফ হেনলি, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং তারপরে আসে কালেক্টিং ডাক্ট, এরকমভাবে হয়। তাহলে প্রথমটা হচ্ছে পিসিটি, এটা হলো লুপ অফ হেনলি, এটা হলো ডিসিটি এবং তারপরে এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, ঠিক আছে? নেক্সট, পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, হুইচ আউটকাম ক্যান দ্য নার্স এক্সপেক্ট আফটার ট্রিটমেন্ট? মানে এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, বলছে যে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টের ছিল, তাহলে কি দেখে বুঝবো যে পেশেন্টটা সুস্থ হয়ে গেছে? মানে এক কথায় জিজ্ঞেস করছে যে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটিতে আমরা কোন ক্যারেক্টারিস্টিক্সটা দেখি এবং এখানে সেটা রিজলভ হয়ে গেছে। তাহলে অপশন দেখো, পেশেন্ট কন্টিনিউস টু অ্যাভয়েড মেকিং ডিসিশন, তাহলে ডিসিশন মেকিং করতে পারে না অ্যাভয়েডেন্টে, কিন্তু এখানে বলছে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, তাহলে এটা হবে না। পেশেন্ট ইজ আনএবল টু টেক ডিসিশন উইথাউট সাপোর্ট, এটাও হবে না। পেশেন্ট ইজ অ্যাবল টু টেক ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি, আর পেশেন্ট বিকামস ওভারলি অ্যাগ্রেসিভ ইন ডিসিশন মেকিং, তাহলে এখানে এটা হবে। পেশেন্ট নিজের ডিসিশন সঠিকভাবে নিতে পারছে এবং তার ওই যে প্রবলেমটা ছিল ডিসিশন মেকিংয়ের যে ডিসএবিলিটি ছিল যেটা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটিতে আমরা দেখতে পাই সেটা রিজলভ হয়ে গেছে। A child undergoes an emergency tonsillectomy. Post-operatively, the nurse observes that the patient is frequently swallowing. হোয়াট ইজ দ্য নার্সেস প্রাইমারি রেসপন্সিবিলিটি? তাহলে ইমার্জেন্সি টনসিলেক্টমি একটা বাচ্চার হয়েছে এবং পোস্ট অপে আমি দেখছি যে বাচ্চা ফ্রিকুয়েন্টলি সোয়ালো করছে, এক্ষেত্রে প্রাইমারি নার্সিং রেসপন্সিবিলিটি কী হবে? ইনফর্ম দ্য ইএনটি সার্জন ইমিডিয়েটলি, চেক ভাইটাল সাইন ফ্রিকুয়েন্টলি, অবজার্ভ দ্য পেশেন্টস থ্রোট ফর ব্লিডিং, রিপোজিশন দ্য পেশেন্ট টু প্রিভেন্ট অ্যাসপিরেশন। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে অপশনগুলো দেওয়া রয়েছে, এখানে এই যে ফ্রিকুয়েন্ট সোয়ালিং কখন হয়? যদি ব্লিডিং হয়, তাই তো? তাহলে পেশেন্টের থ্রোটে ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এবং নর্মালি যেটা আফটার ওটিতে আমরা পেশেন্টকে পজিশন দিই, তাহলে পজিশন মানে সেটা নর্মালি আমরা কিন্তু সাইড লাইন পজিশন দিয়ে থাকি, তাহলে পোস্ট টনসিলেক্টমিতে বাচ্চাকে আমি সেরকমই পজিশন দেবো, সেক্ষেত্রে আর রিপোজিশন করার দরকার নেই। যদি দেখি যে ফ্রিকুয়েন্ট সোয়ালিং করছে তার মানে ব্লিডিং হচ্ছে, তো সেটা আমাকে অবজার্ভ করতে হবে
এবং যদি সেটা এক্সেসিভ হয় তখন সেটা আমি সার্জনকে ইনফর্ম করব। তাহলে এখানে আমার অপশন রয়েছে অবজার্ভ দ্য পেশেন্ট থ্রোট ফর ব্লিডিং, এটা আমার অ্যান্সার হবে। হোয়াট টাইপ অফ ডায়েট ইজ রেকমেন্ডেড ফর পেশেন্টস উইথ ডাম্পিং সিনড্রোম? ডাম্পিং সিনড্রোমের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কীরকম টাইপের ফুড রেকমেন্ড করব? ডাম্পিং সিনড্রোমের ক্ষেত্রে কি হয়, র্যাপিড গ্যাস্ট্রিক এমটিং, অর্থাৎ গ্যাস্ট্রিক মানে স্টোমাকের যে ফুডটা আমরা দিই সেটা খুব তাড়াতাড়ি ডিওডেনামে চলে যায়, ঠিক আছে? তাহলে এর জন্য আমরা সুগার টাইপ অফ ফুড যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাই প্রোটিন বা যদি ফ্যাট থাকে তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে ডাইজেশন হবে, যেটা আমাদের স্টোমাকের মধ্যে হয়, তাই তো, এবং তারপরে ওটা যাবে। তাহলে এতে কি হবে, সাডেন ইনসুলিন স্পাইকও হবে না এবং ভেসোমোটর সিমটমসগুলো আমরা পাবো না। তাহলে এখানটায় যদি আমাকে ডাম্পিং সিনড্রোম প্রিভেন্ট করতে হয় বা ডাম্পিং সিনড্রোমের সাইন সিমটমসগুলো কমাতে হয়, তাহলে আমাকে হাই প্রোটিন ডায়েট দিতে হবে, হাই ফ্যাট ডায়েট দিতে হবে এবং লো কার্বোহাইড্রেট আমরা এখানটায় দেবো, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হাই প্রোটিন, হাই ফ্যাট এবং লো কার্ব ডায়েট। লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, সিওপিডি পেশেন্ট উইথ সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ ইজ ব্রট টু দ্য ইমার্জেন্সি ওয়ার্ড, হুইচ পজিশন শুড বি প্রোভাইডেড টু এলিভেট দেয়ার সিমটমস? তাহলে এখানটায় বলছে যে একটা পেশেন্ট যাকে আমি এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসওবির জন্য ভর্তি করা হয়েছে, তো এইখানে কোন পজিশনটা আমি যদি দিই তাহলে সেক্ষেত্রে তার একটুখানি সুবিধে হবে বা কোন পজিশনটা তার একটু স্বস্তি হবে। অপশানে রয়েছে প্রোন পজিশন, সুপাইন পজিশন, সিমস পজিশন এবং ফাউলার্স পজিশন। ভীষণ সহজ কোশ্চেন এবং আমি জানি তোমরা সবাই এটার অ্যান্সার জানো। তাহলে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।